নমস্কার সকলকে, মিশুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব আলুর পুর ভরা পালং শাকের পরোটার রেসিপি, যা কিন্তু এই শীতের দিনে খেতে ভীষণই ভালো লাগে। তার জন্যই কিন্তু আমি এখানে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে নেব। আর এই পদ্ধতি ফলো করলে কিন্তু আপনারাও খুব সুন্দরভাবে পুর ভরা পরোটা দু পিঠ দিয়ে কিন্তু ফুলে ফেপে উঠবে। পরোটাগুলো দেখুন কত সুন্দর কিন্তু ফুলে উঠেছে আমার। এরপরে আমি কি করব, তার জন্য একটি ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটি লোহার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণে নুন এবং গোটা জিরে, গোটা ধনে আমি কিন্তু সমান সমান নিয়েছি। জিরে যতটা নিয়েছি ধনেও কিন্তু ততটাই নিয়েছি। নিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নেবো যতক্ষণ অবধি জিরে আর ধনেটা ভাজা হয়ে আসছে। তারপরে কিন্তু আমি এখানে মিক্সিং জারের মধ্যে এটা নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কড়াই থেকে ডিরেক্ট তুলছি, মানে এমনটা না যে গরমটাই আমি গুঁড়ো করে নিয়েছি, ঠান্ডা করে কিন্তু আমি এখানে এই মশলার গুঁড়োটা করে নিয়েছিলাম। তারপর একটি পাত্রের মধ্যে আমি আগে থাকতেই সর্ষের তেলের মধ্যে বেশ খানিকটা পরিমাণে গোটা জিরে এবং শুকনো লঙ্কা আমি লঙ্কা তেল বানিয়ে রেখেছিলাম। আমি কিন্তু আলুর পুর যেটা বানাবো তার মধ্যে কিন্তু কোনো কাঁচা লঙ্কার বা গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না, এই শুকনো লঙ্কারই ব্যবহার করব। এর মধ্যে কিন্তু আমি লঙ্কাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ভাজা মশলার গুঁড়োটা। আর আগে থাকতে আমি বাদাম ভেজে রেখেছিলাম, ভেজে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর পরে কিন্তু আমি এখানে মিক্সিং জারের মধ্যে বাদামটা গুঁড়ো করে নিয়েছিলাম, সে বাদামের গুঁড়োটাও দিয়ে দিয়েছি। আলুর পুরে বাদামের গুঁড়ো দিলে কিন্তু আলুর পুরের টেস্ট অনেকটা বেড়ে যায়, সেই জন্যই কিন্তু আমি এখানে বাদামের গুঁড়োটা ব্যবহার করেছি। এর মধ্যে কিন্তু আমি এখানে বেশ খানিকটা পরিমাণে আলু সেদ্ধ করে রেখেছিলাম খোসা ছাড়িয়ে, সেই আলু সেদ্ধটাও কিন্তু গ্রেট করে এর মধ্যে ব্যবহার করেছি। তারপরে কিন্তু ভালো করে আমাদের পুরটা মাখিয়ে নিতে হবে যতক্ষণ অবধি পুরটা ভালো করে মাখানো হচ্ছে। আমি যেহেতু গুঁড়ো মশলার যখন ভেজেছিলাম তার মধ্যে যেহেতু নুনের ব্যবহার করেছিলাম, সেই কারণে কিন্তু আমি আলুর পুরের মধ্যে আলাদা করে কোনো নুনটা দিইনি। এরপরে যেহেতু পালং শাকটা দিয়ে আমরা আটাটা মাখবো, তার জন্য কিন্তু পালং শাকটা ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আমি এখানে একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। জলটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে কিন্তু পালং শাকটা এর মধ্যে আমি দিয়ে দেবো। পালং শাকটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিয়েছি একই সাথে, কারণ শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আটা মাখার মধ্যে কিন্তু আমি আলাদা করে কোনো নুনের ব্যবহার করব না, কারণ যেহেতু এখানে পালং শাকটা সেদ্ধ করার সময় নুনটা দিয়েছি। শাক সেদ্ধ জলটা সমেত কিন্তু আমি এখানে আটাটা মেখে নেব, শাক সেদ্ধ জলটা কিন্তু ফেলা চলবে না। এরপরে কিন্তু নুনটা দেওয়ার পরে আমি এখানে আগে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুনটা মেশানোর পরে কিন্তু আমি আবারও ঢাকাটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। শাকটা সেদ্ধ হতে খুব একটা টাইম লাগবে না, 15 মিনিট মতো লাগবে, 10 থেকে 15 মিনিট। মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু শাকটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। শাকটা কিন্তু আমাদের প্রায় ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। শাক থেকে যে জলটা বেরিয়েছে জলটা কিন্তু ফেলা চলবে না, কারণ এই জলের মধ্যে কিন্তু সমস্ত পুষ্টিগুণ রয়েছে। তার জন্য কিন্তু আমি এখানে মিক্সিং জারের মধ্যে যখন শাকটা পেস্ট করব, আমি কিন্তু এই জলটা সমেতই শাকটা পেস্ট করে নেব। কারণ হচ্ছে যেহেতু আমাদের আটা মাখতে জলের ব্যবহার করতেই হবে, সেই কারণে কিন্তু আমি এখানে এই জলটা ফেলবো না। শাকটা যেহেতু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এরপর মিক্সিং জারের মধ্যে কিন্তু আমি এখানে সেদ্ধ পালং শাকটা নিয়ে নিচ্ছি। আমি এখানে একেবারে কড়াই থেকে মিক্সিং জারের মধ্যে তোলা দেখাচ্ছি, মানে এমনটা না যে আমি গরমটাই কিন্তু এখানে পেস্ট করে নিয়েছিলাম। মিক্সিং জারের মধ্যে তুলে নিয়েছি, এরপরে ঠান্ডা করে কিন্তু আমি এখানে এই শাকের পেস্টটা বানিয়েছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে আদা, আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। ঝালটা আপনারা যে যার পরিমাণ মতো ব্যবহার করবেন। এরপরে কিন্তু মিক্সিং জারের ঢাকাটা লাগিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি এখানে পেস্টটা তৈরি করে নিয়েছি, কারণ আলুর পুরের মধ্যে শুকনো লঙ্কার ব্যবহার করা রয়েছে। আর এখানে আমি আটার মধ্যে কিন্তু বেশ খানিকটা পরিমাণে জোয়ান দিয়ে দিয়েছি। জোয়ান দিলে কী হয়, যে কোনো পরোটার টেস্ট অনেকটা বেড়ে যায়, সেই জন্য কিন্তু আমি এখানে আটার মধ্যে বেশ খানিকটা পরিমাণে জোয়ানটা ব্যবহার করেছি। জোয়ানটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু আমি এখানে সমস্ত শুকনো উপকরণগুলো, মানে আটার সাথে জোয়ানটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আটার সাথে জোয়ানটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি এখানে পালং শাক, আদার, কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। প্রথমে কিন্তু কোনো প্রকার জলের ব্যবহার করা চলবে না। সমস্ত এই উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। জলের ব্যবহার আমরা অবশ্যই করব পরে, কিন্তু প্রথমে কিন্তু জল দেওয়া যাবে না। আগে কিন্তু পালং শাকের সাথে আটার যে মিশ্রণটা ভালো করে আমি এখানে মিশিয়ে নেব। আর যেহেতু হচ্ছে এখানে আমাদের আটা মাখতে জলের ব্যবহার করতেই হবে, সেই কারণে কিন্তু আমি এখানে মিক্সিং জার ধোয়া জলটাই ব্যবহার করেছি। শাক সেদ্ধ যেটা পেস্টটা করেছিলাম সেই মিক্সিং জার ধোয়া জলটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আবারও খুব ভালো করে আমি এখানে আটাটা মাখিয়ে নেব।
আটাটা খুব ভালোভাবে মাখতে হবে। এখানে কিন্তু ওই গরম জল দিয়ে আটাটা না মাখলেও চলবে। আর যে কোনো পরোটাই বানান না কেন, পুর ভরা পরোটাতে আটা যদি একটু নরম করে মাখা হয় তাহলে পুরটা কিন্তু পরোটার চারিদিকে ছড়িয়ে যায় এবং পরোটাগুলো খুব ফুলকো হয়। মানে পরোটাগুলো দু পিঠ ভালো করে ভাজলেই কিন্তু ফুলে ওঠে, যেমনটা কিন্তু এই পরোটাটা হয়েছে। খুব ভালোভাবে কিন্তু আটাটা মাখিয়ে নেবে এবং নরম করে মাখতে হবে। যত নরম মাখা হবে পরোটা কিন্তু ততই ভালো হবে। এটাই হচ্ছে একটা ব্যাপার। নরম করে মাখলে বেলতে একটু অসুবিধা হয়, কিন্তু নরম করে মাখলে কী হয়, পুরটা চারিদিকে ছড়িয়ে যায়। এরপরে কিন্তু আটাটা খুব ভালো করে আমি এখানে মাখিয়ে নিচ্ছি, কারণ আটাটা মাখার কাছেও কিন্তু পরোটা কতটা ভালো হবে সেটাও কিন্তু নির্ভর করে। আটাটা কিন্তু আমাদের প্রায় ভালোভাবে কিন্তু এখানে মাখিয়ে নেব। আমার কিন্তু আর সেইভাবে জলের ব্যবহার করতে হয়নি, আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা ব্যবহার করবেন। এখানে আমার মনে হয় যে সামান্য পরিমাণ জল দিতে হবে। আমি এখানে আবারও মিক্সিং জার ধোয়া একটু জল কিন্তু আমি এখানে ব্যবহার করে নিচ্ছি। আমি কিন্তু এখানে নর্মাল সাদা জল ব্যবহার করিনি, ওই মিক্সিং জার ধোয়া জলটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি, যেহেতু ওর মধ্যে শাকের পেস্টটা করেছিলাম সেই কারণে। এখানে কিন্তু আটাটা আমাদের প্রায় খুব ভালোভাবে কিন্তু মাখা হয়ে গেছে। আপনাদের হাতে যদি সময় থাকে আটাটা মেখে 15 থেকে 20 মিনিট রেখে দিতেও পারেন, না রাখলেও চলে। আমি কিন্তু আটাটা মেখে আর রাখিনি, সঙ্গে সঙ্গে কিন্তু পরোটাগুলো বানিয়ে নিয়েছিলাম। দেখুন খুব নরম করে কিন্তু মাখিয়েছি। আটাটা খুব একটা শক্ত করা চলবে না, শক্ত করলে কিন্তু পরোটাগুলো খুব একটা ভালো হবে না, ভেতরে পুরটা চারিদিকে পরোটা ছড়িয়ে পড়বে না। এরপরে মেখে রাখা আটা থেকে কিন্তু আমি শুকনো আটার গুঁড়ি ছড়িয়ে কিন্তু এখানে একটু লেচি করে নিচ্ছি, কারণ যে ভেতরে পুর তো ভরতে হবে আলুর পুরটা, সেই জন্য কিন্তু এখানে আমি লেচি করে নিয়েছি। লেচি কেটে এরপর ছোটো বাটির মতো করে নিয়েছি। এরপরে এর মধ্যে কিন্তু আলুর পুরটা আমি এরপরে ভরে দিচ্ছি। আলুর পুরটা কিন্তু ভীষণই ভালো হয়েছিল, কারণ এর মধ্যে যেহেতু ভাজা মশলার গুঁড়োটা রয়েছে। আমি তো বলবো আলুর পুরের মধ্যে ভাজা মশলার গুঁড়োটা অবশ্যই করে ব্যবহার করবেন, এতে কিন্তু আলুর পুরের টেস্ট অনেকটা বেড়ে যায়। এরপরে কিন্তু আমি এখানে আলুর পুরটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু মুখটা এরপরে বন্ধ করে নেব। আপনারা চাইলে কিন্তু পরোটাগুলো সাদা তেল ছড়িয়েও বেলতে পারেন। আমার মনে হয় যে শুকনো আটার গুঁড়ো ছড়িয়ে বেললে আমার বেশি সুবিধা হয়, সেই জন্যই কিন্তু আমি এখানে শুকনো আটার গুঁড়ি ছড়িয়ে কিন্তু পরোটাগুলো বেলে নিয়েছি। দেখুন লেচিটা কিন্তু হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আমি এটা পরোটার আকারে বেলে নেব। আমি কিন্তু এখানে গোলাকারভাবে বেলেছি, আপনারা চাইলে কিন্তু ত্রিকোণা বা চৌকো আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। শুকনো আটার গুঁড়ো ছড়িয়ে কিন্তু আমি এখানে পরোটাটা বেলে নিচ্ছি, যাতে চারিদিকে দেখুন বেলার সময় কিন্তু দেখুন এটা কিন্তু ফেটে যায়নি, খুব ভালোভাবে কিন্তু বেলাটা হয়ে গিয়েছে। এবং আলুর পুরটা কিন্তু আমি লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেবো একটা পরোটা ছিঁড়ে, খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে গিয়েছিলো। এরপর একটা তাওয়া বসিয়ে আমি এখানে পরোটাটা দিয়ে দিয়েছি। পরোটা দেওয়ার পরে যখন একটা পিঠ ভালোভাবে শাঁকা হয়ে গিয়েছে, তখন আমি অপর পিঠটা উল্টে দিয়েছি, যাতে খুব ভালোভাবে অপর পিঠটাও শাঁকা হয়ে যায়। এরপরে কিন্তু আমি এখানে পরোটাগুলো সাদা তেল দিয়ে ভেজেছি, আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও ভাজতে পারেন, তাতেও বেশ ভালো হয়। আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি। ওপর থেকে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু পরোটাগুলো আমি ভাজবো। একটু হাতে সময় নিয়ে ভাজতে হবে, তবে কিন্তু পরোটাগুলো ফুলে ফেঁপে উঠবে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে। অপর পিঠটা আবার আমি উল্টে দিলাম। অপর পিঠটা উল্টে দিয়ে কিন্তু ওপর থেকে আমি আবারও বেশ খানিকটা পরিমাণে সাদা তেল এখানে দিয়ে দিয়েছি। সাদা তেলটা দেওয়ার পরে কিন্তু খুন্তির সাহায্যে পরোটার গোটা গায়ে কিন্তু তেলটা মাখিয়ে দিতে হবে। এইভাবে যদি আপনারা পরোটা করেন, দেখবেন যে কোনো পুর ভরা পরোটায় কিন্তু আপনাদের ফুলে ফেঁপে উঠবে এবং ভেতরের যে পুরটা সেটা পরোটার চারিদিকে ছড়িয়ে পড়বে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পরোটাগুলো ফুলে উঠছে। লো টু মিডিয়াম ফ্লেমে যদি একটু সাথে সময় নিয়ে এই পদ্ধতিতে পরোটাগুলো ভাজা যায়, তাহলে আপনাদের প্রত্যেকটা পরোটাই কিন্তু এরকম ফুলে ফেঁপে উঠবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পরোটাগুলো ফুলে উঠেছে আমার। পরোটাটা কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে, কারণ হাতে সময় নিয়ে কিন্তু পরোটাগুলো ভাজতে হবে, যাতে পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে ফেঁপে ওঠে। পরোটা আমাদের কিন্তু এই পরোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। ঠিক এই পদ্ধতি ফলো করলে কিন্তু আপনারাও এইভাবে ফুলকো পরোটা ভেজে নিতে পারবেন। দেখুন পরোটাটা আমাদের ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি পরোটাটা তুলে নেব একটি পাত্রের মধ্যে। আমি আবারও আরেকটা পরোটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। আবারও কিন্তু আমি এখানে পরোটাটা বেলে নিয়েছিলাম আলুর পুর ভরে, পরোটাটা আবার আমি এখানে তাওয়ার উপর দিয়ে দিয়েছি। একটা পিঠ আমাদের শাঁকা হয়ে গিয়েছে। এরপরে আবার আমি ওপর থেকে সাদা তেল দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ। তেলটা দেওয়ার পরে কিন্তু খুন্তির সাহায্যে আপনারা এক কাজ করবেন, পরোটার গোটা গায়ে কিন্তু তেলটা লাগিয়ে দেবেন ঠিক এইভাবে। এই পদ্ধতিতেই কিন্তু আপনাদের পরোটা খুব ভালোভাবে ফুলে ফেঁপে উঠবে। আবার কিন্তু আমি এরপরে কি করব, অপর দিকটা কিন্তু উল্টে দেব।
কারণ আমাদের একটা দিক শাঁকা হয়ে গিয়েছে, অপর দিকটা কিন্তু এবার উল্টে দিয়ে ওপর থেকে আবারও কিন্তু বেশ খানিকটা পরিমাণে আমি এখানে সাদা তেল দিয়ে দেব। এই তেলটা দেওয়ার পরেও কিন্তু আমি আবারও খুন্তির সাহায্যে পরোটার গোটা গায়ে কিন্তু তেলটা মাখিয়ে নিচ্ছি, যাতে চারিদিকে তেলটা ছড়িয়ে পড়ে। এরপরে কিন্তু ভালো করে আবারও আমি পরোটা উল্টে দেবো, যাতে দু পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। দুটো পিঠ কিন্তু আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। দেখুন পরোটা আস্তে আস্তে কত সুন্দর ফুলে উঠছে। লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এইভাবে আপনাদেরকে পরোটাগুলো ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পরোটাটা খুব ভালোভাবে ফুলে ফেঁপে উঠেছে, আর এত সুন্দর লাগছে দেখতে যে কি বলবো। বাড়িতে অবশ্যই একবার এই পরোটার রেসিপিটা বানিয়ে দেখবেন, আশা করবো আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন এই পরোটাটা কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে, আমি কিন্তু এটা তুলে নেবো। এরপরে আমি কিন্তু এর সাথে টমেটোর চাটনি সার্ভ করেছিলাম। যে কোনো পরোটার সাথে টমেটোর চাটনি, ধনেপাতার চাটনি, আচার এই ধরনের জাতীয় কিছু যদি হয় তাহলে কিন্তু পরোটা অনায়াসে খাওয়া হয়ে যায়। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি আপনাদেরকে একটি পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে দেখুন কতটা সুন্দরভাবে আলুর পুরটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।